হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? সবার প্রিপারেশন ঠিকঠাক চলছে তো? এক্সাম কিন্তু আর বেশি দিন নেই। তোমাদের প্র্যাকটিসগুলো ডেইলি করতে হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? চলো, তাহলে আজকে আরেকটা চলে এসেছি ম্যাথের সিরিজ নিয়ে। তোমাদের এক্সামে এই টাইপের যেসব এই সিরিজে যেসব প্রবলেমগুলো করানো হচ্ছে, এই টাইপেরই প্রবলেম কিন্তু তোমরা এক্সাম হলে দেখতে পাবে। তাহলে এই প্রবলেমগুলোকে তোমাদের কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। চলো প্রবলেমগুলো দেখতে থাকি। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। চলো, প্রথম প্রবলেমটা কি বলেছে? তিনজন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9 এবং 8 বছর পূর্বে তাদের বয়সের যোগফল ছিল কত? 56। তাহলে এবার বলতে হবে যে তাদের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে তিনজন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে কত? 4:7:9। তাহলে তাদের প্রেজেন্ট বয়সের যে সাম কত হবে? 4 + 7 + 9, তার মানে 20 ইউনিট, তাই তো? এটা কি বর্তমান বয়সের সমষ্টি ধরে নিচ্ছি। এবার পূর্বে 8 বছর পূর্বে তাদের বয়সের যোগফল ছিল কত? 56। এখানে 56 লিখলাম। এবার 8 বছর পূর্বে বলেছে, তাহলে 8 বছর করে বর্তমানে আসতে গেলে কি করতে হবে? 8 বছর পূর্ব থেকে বর্তমানে আসতে গেলে 8 বছর করে অ্যাড করতে হবে। তাহলে তিনজনেরই ছিল, তাহলে তিনজনের কত অ্যাড হবে? 3 × 8 = 24। বোঝা গেল তো? তাহলে কত হলো? 80। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 80। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে কত হচ্ছে? × 4। তাহলে এই যে রেশিওটা বলে দিয়েছে এখানে, তাহলে মাল্টিপ্লাই 4 করে দিলেই তো হয়ে যাবে। তাহলে বয়সগুলো কত হবে? 4 × 4 = 16, একটা হবে কত বলো? একটা হবে 4 × 4 = 16, 4 × 7 = 28, 4 × 9 = 36। তাহলে অপশন 2 ইজ রাইট। বোঝা গেল? তার মানে যে বয়সের অনুপাতটা বলেছে সেই অনুপাতগুলোকে অ্যাড করব। আর সমষ্টি কত বলে দিয়েছিল? 56, যেটি কিনা 8 বছর আগে। তাহলে বর্তমানে আসতে গেলে 8 বছর যোগ করতে হবে। তিনজনের জন্য 3 × 8 = 24 বছর যোগ করব। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 80। 1 ইউনিটের ভ্যালু কত? 4। তাহলে এবার 4 দিয়ে অনুপাতগুলোকে মাল্টিপ্লাই করে দিলেই বেরিয়ে যাবে তাদের বর্তমান বয়স। এবার যদি বলতো যে 8 বছর পূর্বে তাদের বয়স কত কত ছিল, তাহলে প্রত্যেকটা যে বর্তমান যেটা বেরালো 16, 28 আর 36, এদের থেকে 8 মাইনাস মাইনাস করে অ্যান্সার হতো। বোঝা গেল? চলো পরের প্রবলেম দেখি। টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম। এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু প্রবলেম পাবেই এক্সামে। এই প্রবলেম যে টাইপের প্রত্যেকদিন এক এক রকমের টাইপ নিয়ে আসছি, এই টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করবেই। এখান থেকে প্রবলেম পাবেই, একটা দুটো মিনিমাম থাকবেই এক্সামে। চলো কি বলেছে? কি বলেছে? এ কোনো কাজ 10 দিনে করতে পারে, বি একটি কাজ 12 দিনে করতে পারে এবং সি একটি কাজ 15 দিনে করতে পারে। তারা কাজটি একসাথে শুরু করে কিছু কাজ করার পর 2 দিন পরে এ চলে যায়। তাহলে প্রথম আমার কাজ কি? কত দিনে কাজ করতে পারে পেয়ে গেছি, তাহলে এদের এলসিএম নিয়ে নেবো, লসাগু নিয়ে নেবো। তাহলে লসাগু কত হবে? 10, 12, 15, লসাগু কত হবে? 60। তাহলে এর এফিসিয়েন্সি কত? 6, বি এর কত? 5, সি এর কত? 4। তাহলে এ বি সি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে? তারা কাজটি একসাথে শুরু করে কিন্তু কাজ শুরু করার 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে 2 দিন তো সবাই মিলে কাজ করেছে। তাহলে 6 আর 5 এ 11 আর 4 এ 15। তাহলে প্রতিদিন একদিনে তারা কত ইউনিট কাজ করছে? 15 ইউনিট। 2 দিনে কত ইউনিট কাজ করবে? তাহলে 2 ডে যদি সবাই কাজ করে, এ প্লাস বি প্লাস সি যদি 2 দিন কাজ করে, তাহলে কত ইউনিট কাজ করবে? একদিনে 15। 15 কোথা থেকে আসলে? এফিসিয়েন্সি গুলোকে অ্যাড করব। তাহলে 2 দিনে কত হবে? 30 ইউনিট। পড়ে থাকলো কত? 30 ইউনিট। এই 30 ইউনিট থাকলো আমার রিমেনিং কাজ। এবার এই পর্যন্ত কাজ হয়ে গেল, কিন্তু যা হয়েছে। এবার কি বলেছে? কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি কাজ ছেড়ে চলে যায়। মানে এই কাজটা 30 ইউনিট যে বাকি কাজটা আছে, এই কাজটা এখন কে আর কে করবে? বি আর সি। কিন্তু বলে দিয়েছে সি কাজ যেদিন শেষ হবে তার 4 দিন আগে চলে যায়। এবার আমি জানি না তো কতদিন কাজ করবে। এবার আমি ধরে নিলাম সি ওই 4 দিনও কাজ করেছে। সি ওই বাকি 4 দিনও কাজ করেছে। এখানে প্রবলেমে বলেছে কত? বাকি 4 দিন কাজ করবে না। কিন্তু আমি বলছি বাকি 4 দিন যদি কাজ করে না, তাহলে কত ইউনিট কাজ এক্সট্রা করবে ও? তাহলে 4 ইন্টু 4 এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে কত? 16 ইউনিট। তাহলে রিমেনিং আমার কাজ কত হলো? আগে ছিল 30, সি এক্সট্রা যদি এই 16 ইউনিট করে তাহলে কত হবে? 46 ইউনিট, তাই তো? এবার এই 46 কাজটা কে কে করবে? বি আর সি।
কারণ এ তো আগেই 2 দিন কাজ করেই তো ফাঁকা হয়ে গেছে, মানে নেই। তাহলে বি আর সি কাজটা করবে, তাহলে বি আর সি কাজটা কত দিনে করতে পারবে বলো? 46 বাই ওদের এফিসিয়েন্সি কত? 9। এটা বাকি কাজটা করবে, কিন্তু এখানে কি বলেছে কত দিনে কাজটি শেষ হয়। তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম যদি বলি তাহলে 46/9, আগে তো 2 দিন কাজ করেছে সেটা তো অ্যাড করতে হবে, তো এই 2 দিন কারা কারা কাজ করেছে, এ বি সি, তাহলে অ্যাড করব, 9 চলে গেল, 46 9 2 18, তাহলে কত হবে? 64/9 ডে, 64/9 ডে, তাহলে 3, 64/9, 3 নম্বর অপশানটা ঠিক। বোঝা গেল? এইটা কিন্তু ভালো প্রবলেম, ইম্পর্টেন্ট, অনেকগুলো কনসেপ্টের মধ্যে ঢুকে আছে, বুঝতে পারলে? তাহলে এরকম প্রবলেমগুলো আসলে এক্সাম হলে কিন্তু এইভাবে করতে হবে, মাথায় রাখবে কিন্তু। না বুঝতে পারলে কমেন্ট করবে, কমেন্টে বলে দেবো, বা পরের দিন এই প্রবলেম নিয়ে এসে আবার বুঝিয়ে দেবো। বোঝা গেল? চলো পরের প্রবলেম দেখি। কি বলেছে দেখো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন যা প্রতি ঘন্টায় 30 কিমি গতিতে চলছে একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে? এর আগে আমরা কি বলেছিলাম, কোনো একটা পয়েন্ট, কোনো একটা গাছ, কোনো একটা মানুষ যদি থাকে, তাহলে কি করতে হবে বলো? ট্রেনটার যে দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্যই কি করতে হবে? অতিক্রম করতে হবে, তাই তো? আর যদি কোনো ব্রিজ থাকে বা যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, তাহলে কি করতে হবে? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, এদের লেন্থটাকে ওভার কমপ্লিট করতে হবে, দূরত্বটা হয়ে যাবে, ডিস্টেন্সটা। বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে, একজন মানুষ বলেছে তো, তাহলে এবার ইউনিট চেঞ্জের ব্যাপার আছে, প্রতি ঘন্টায় 30 কিমি, তার মানে, আর লেন্থ কত বলেছে? 100 মিটার, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার আছে। এবার এটাকে যদি তাহলে কি হতো, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে কি করবো এটাকে, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে আসি, কি করতে হবে কমেন্টে বলো? 5/18 দিয়ে গুণ করতে হবে, কারণ বড় থেকে ছোট আসছি, বড় ইউনিট থেকে ছোট ইউনিটে আসছি, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 5/18। বোঝা গেল? এটাকে যদি একটু ছোট করে নিই, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5, তাহলে কত হবে? 25/3 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার ডিস্টেন্স কত? টাইম লাগবে, তো আমরা স্পিড ইজ ইকুয়ালস টু কি জানি? ডিস্টেন্স বাই টাইম। এখানে স্পিড জানি, ডিস্টেন্স জানি, জানি না কি টাইম, তাহলে টাইম ইজ ইকুয়ালস টু কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 100, স্পিড কত? 25/3, তাহলে 3টা উপরে চলে গেল, 25 নিচে চলে আসলো, 25 থেকে কাটবো 4, 12 সেকেন্ড। দেখো প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমি ভেঙে ভেঙেই বলছি, ওই জন্য একটু টাইম বেশি লাগছে, কিন্তু তোমরা যখন করতে যাবে, যখন বুঝে যাবে, এই প্রবলেমগুলো করতে কিন্তু এতটা সময় লাগবে না। বোঝা গেল? চলো পরের প্রবলেম দেখি। দেখো এই প্রবলেমটা কি বলেছে, একটি নল একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পর ওই রকম আরো 3টি নল খুলে দেওয়া হলো, সব মিলিয়ে ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় লাগবে? তাই তো? তাহলে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত জানি না, কিন্তু আমি যদি একটা নলের যদি এফিসিয়েন্সিটা ধরে নিই, ধরো ওই পাইপ যেটা আছে কি না, ওই পাইপের এফিসিয়েন্সি আমি ধরে নিলাম, এফিসিয়েন্সি মানে ক্ষমতা, এফিসিয়েন্সি আমি ধরে নিলাম 1, তাহলে ওই পাইপটি যদি, ওই নলটা যদি 6 ঘন্টা চলে, তাহলে ট্যাঙ্কটা ইয়ে হয়ে যায়, ফুল হয়ে যায়, তাহলে ট্যাঙ্কের তাহলে কত হবে, ট্যাঙ্কের ক্যাপাসিটি? এফিসিয়েন্সি 1 ধরলাম, 6 ঘন্টা চললে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হয়ে যাবে? 6। এটা যদি আমরা ধরে নিই, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি হয়ে যাবে কত? 6। এবার কি বলেছে, ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পর, অর্ধেক ভর্তি হয়ে গেল, অর্ধেক ভর্তি হতে 1 ঘন্টায় পাইপটা ভরে 1 ইউনিট, তাহলে অর্ধেক মানে 3 ইউনিট, এর অর্ধেক কত? 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ভরতে কত টাইম লাগবে? 3 আওয়ার। বোঝা গেল? এবার ওই রকম আরো নল খুলে দেওয়া হলো, ওরকম আরো 3টে, তাহলে এখন কটা নল হলো? 4টে। আমার কত বাকি আছে? 3। এখন নল কটা? 4টে। বুঝতে পারা গেল তো? তাহলে 3 আওয়ার প্লাস 3/4, এটা কি হবে? আওয়ার হবে। এবার এটাকে মিনিটে করতে গেলে কি দিয়ে গুণ করবো? 60 দিয়ে গুণ করবো, তাহলে 4 দিয়ে কাটলে
15, তাহলে 3 আওয়ার 45 মিনিট। বোঝা গেল? তাহলে আমাদের এখানে কি করতে হবে? প্রথমে পাইপের এফিসিয়েন্সি ধরে নিলাম অন। তাহলে যেহেতু পাইপটি 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত হবে? 6। এবার কি বলেছে? ওই ট্যাঙ্কের অর্ধেক ভর্তি হওয়ার পর, তাহলে অর্ধেক ভর্তি হতে কত টাইম লাগবে বলো? 3 ঘন্টা লাগবে কি না? এই 6 এর অর্ধেক কত? 6/2 এর অর্ধেক কত? 3। এই 3 ইউনিট ভরতে কত টাইম লাগবে? 3 ঘন্টা। তাহলে বাকি থাকলো কত? 3 ঘন্টা। আর কি বলেছে? 3টি নল আরো খুলে দেওয়া হলো। তাহলে আগে ছিল একটা, এখন আরো খুলেছে 3টে, তাহলে কত হবে? 4টা। তাহলে এটা রিমেনিং কাজ কত? 4টি পাইপ মিলে করলে কত লাগবে? 3/4। তাহলে 3/4 ঘন্টাকে মিনিটে করলে কি হয়? 45 মিনিট। বোঝা গেল কি না? চলো, খুব ভালো প্রবলেম আছে এটা, মাথায় রাখবে, এইসব প্রবলেম কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট প্রবলেম দেখি। টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম। টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমরা ভালো করে বুঝবে। বুঝতে পারলে? দেখো, 2 জন পুরুষ এবং 3 জন ছেলে একটি কাজ করতে পারে 10 দিন লাগে। তাহলে 2 জন পুরুষগুলোকে এম দিয়ে লিখছি, আর যেগুলো ছেলে সেগুলোকে বি দিয়ে লিখছি। এটা কাজ করতে পারে কত? 10 দিনে। আর কি বলেছে? 3 জন পুরুষ 2 জন ছেলে কাজ করতে পারে ওই একই কাজ 8 দিনে। তাহলে দেখো, একই কাজ তো, এক জায়গায় 2 জন ছেলে 3 জন, সরি, 2 জন পুরুষ 3 জন ছেলে কাজ করতে পারে কত? 10 দিনে। আর এক জায়গাতে কি বলেছে? 3 জন পুরুষ ও 2 জন ছেলে কাজ করতে পারে 8 দিনে। তাহলে এই দুজনের ওয়ার্ক তো সেম, ইকুয়াল করে দিলাম। এবার কি করব? একটু কাটাকাটি করে এম আর বি এর যেটা এফিসিয়েন্সি সেটা বের করব। তাহলে কত হবে? 10m প্লাস 15b ইকুয়ালস টু 12m প্লাস 8b, তাই তো? এবার এম গুলোকে একদিকে, বি গুলোকে একদিকে নিলে এখানে কি হবে? 7b ইকুয়ালস টু 2m। তাহলে m বাই b ইকুয়ালস টু কত হবে? 7/2। এখানে দেখো, m এর এফিসিয়েন্সি কত? 7, b এর এফিসিয়েন্সি কত? 2। বোঝা গেল? এবার এখান থেকে আমরা কি করতে পারি? টোটাল ওয়ার্কটা বের করতে পারি। আর এম আর বি এর জায়গায় এদের এফিসিয়েন্সিগুলো বসিয়ে দেবো, তাহলে আমাদের টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবে। তাহলে 2 ইন্টু এম এর জায়গায় কত বসাবো? 7, তাহলে কত হবে? 14 প্লাস 3 এর জায়গায় বি বসালে 6 ইন্টু 10, তার মানে কত হলো? 200 ইউনিট। বোঝা গেল? এবার কি বলেছে? 2 জন পুরুষ ও 1 জন ছেলে কাজটি করতে কত টাইম লাগবে? তাহলে টোটাল ওয়ার্ক বেরোলো, তাহলে টাইম কত লাগবে বলো? টোটাল ওয়ার্ক কত? 200 বাই 2 জন পুরুষ কত হবে? 7 দুগুণে 14, আর 1 জন ছেলে 2, 14 প্লাস 2 তার মানে 16। 200/16, এটা কাটাকাটি করলে কত হবে বলো? 4 দিয়ে কাটবো 4, 4 দিয়ে কাটবো 8 দিয়ে, যদি কাটি 8 দিয়ে কাটবো 2, 8 দিয়ে কাটলে হবে 8 দুগুণে 16, 5, 25/2 তার মানে 12.5 দিন। বোঝা গেল? টাইম অ্যান্ড ওয়ার্কের এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো একটু বড় হয়, বাদ বাকি যে প্রবলেমগুলো হয় ওটা অত বড় হয় না। এই প্রবলেমটা একটু ক্যালকুলেশন বেশি হয়। ক্যালকুলেশন বেশি বলতে ক্যালকুলেশন ছোট, কিন্তু একটু প্রসেসটা বড় হয়। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। সেম প্রবলেম একদিন করিয়েছিলাম প্রথম ক্লাসের দিকে। চলো 30 সেকেন্ড টাইম দেখছি, করো দেখি প্রবলেমটা। দেখো এখানে কি বলেছে, যে দুটি সংখ্যা, যে দুটির 13-র চেয়ে বেশি, এবং সংখ্যা দুটি কি হবে? 13-র চেয়ে বেশি। দুটো সংখ্যা যেগুলো 13-র চেয়ে বেশি এবং তাদের গসাগু ও লসাগু হলো 13 এবং 273, তাহলে ওই সংখ্যার যোগফল কত? তাহলে এর আগের দিনই বলেছিলাম, যদি এইচসিএফ বলে দেয় 13 বা এইচসিএফ যদি কোনো দুটো সংখ্যার বলে দেয়, তাহলে ওর সাথে ওটা তো থাকবেই, ওর মাল্টিপ্লাইগুলোই তো সংখ্যাগুলো হবে। তাহলে সংখ্যাগুলো কি হবে? 13a বা 13b, ধরতে পারি তো এই দুটো সংখ্যা। আরেকটা সেটা আগের দিন ফর্মুলা বলেছিলাম, কি বলেছিলাম? এলসিএম মাল্টিপ্লাই এইচসিএফ ইকুয়ালস টু কি? প্রোডাক্ট অফ টু নাম্বার। মানে এলসিএম
মাল্টিপ্লাই HCF ইজ কি নাম্বারগুলোর প্রোডাক্ট মানে গুণফল। আর HCF কোনো সংখ্যা দুটোর মধ্যে কি হবে, ধরো এখানে 30 45 এই দুটো সংখ্যা বলে দিয়েছে, তো এদের HCF কত হবে বলো দেখিনি। HCF হবে 15। তাহলে 15 ইন্টু 2 হলো 30 আর 15 ইন্টু 3 হলো 45, হলো কি না? তার মানে HCF যদি 15 হয়, HCF যাই হবে কোনো সংখ্যার, তার সঙ্গে কোনো নাম্বার মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে সংখ্যাগুলো কি কি হলো, 13A ইন্টু 13B, এ আর বিটা আমরা ধরলাম। সংখ্যা দুটোর গুণফল ইকুয়ালস টু কি, HCF ইন্টু LCM। আমরা জানি, ফর্মুলায় বললাম, LCM ইন্টু HCF হলো প্রোডাক্ট অফ নাম্বার। তাহলে এবার 13 দিয়ে একে কাটতে পারি, তো কাটতে পারি। এবার 13 দিয়ে একে কাটতে পারি, কি হবে, 13 দুগুণে 26, 1 3 1। তাহলে এ এর বি এর গুণফল কত হবে, 21। এবার এ আর বি এর গুণফল 21, এরকম কি কি পসিবল হতে পারে, 1 গুণ 21 হতে পারে, 3 গুণ 7 হতে পারে, হতে পারে তো। এবার অনেকে বলবে 7 গুণ 3 হতে পারে, ওটা তো লাগবে না, কারণ এটা তো পেয়েই গেছি না, একই তো, রিভার্স করে তো আমার লাভ নেই। তাহলে এবার আমরা কোনটাকে নেব, সেটা হলো মেইন কোশ্চেন। এখানে দেখো, যদি 1 আর 21কে নিই, তাহলে 13 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে কত হবে, 13। কিন্তু এখানে বলে দিচ্ছে কি, যে দুটি 13 চেয়ে বেশি, 13 হচ্ছে কিন্তু 13 চেয়ে বেশি হচ্ছে কি, হচ্ছে না। তাহলে এটা আমরা নেব, বোঝা গেল। তাহলে সংখ্যাগুলো কি কি হবে, 13 ইন্টু 3, আর একটা কি হবে 13 ইন্টু 7। তাহলে কি হবে, 3 3 39, 7 91। তাহলে এবার কি চেয়েছে, ওই সংখ্যা দুটির যোগফল কত। তাহলে এই দুটোর সংখ্যার যোগফল কত বলো, 130। বোঝা গেল তো। তাহলে এখানে কনসেপ্ট কি কি লাগলো, LCM ইন্টু HCF ইকুয়ালস টু নাম্বার দুটোর গুণফল, আর কি HCF যা হবে ওই সংখ্যার পুরো একটা ফ্যাক্টর, হাইস্ট ফ্যাক্টর। বোঝা গেল। এবার এ আর বি একে অপরের কি বলো দেখিনি, কো প্রাইম। কি, এ আর বি একে অপরের কো প্রাইম, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। যদি কমন ফ্যাক্টর থাকতো তাহলে তো HCF আরো বাড়তো, যেহেতু নেই ওই জন্যই এ আর বি হলো কো প্রাইম। বোঝা গেল। চলো নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। প্রতি কেজি 126 টাকা এবং প্রতি কেজি 135 টাকা এই প্রকার চায়ের সঙ্গে তৃতীয় এক ধরনের চায়ের মিশ্রণের অনুপাত 1:1:2। যদি ওই মিশ্রণের প্রতি কেজির মূল্য 153 টাকা হয়, তবে ওই তৃতীয় ধরনের চায়ের মূল্য কত ছিল। ঠিক আছে, দেখো এটা খুবই একটা সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি। 1 1 2, তার মানে কত কেজি, ওই রেশিওগুলোকে আমরা ইগনোর করছি। 1 ইউনিট 1 ইউনিট 2 ইউনিট, তাহলে কত হলো 4। তাহলে 4-এর এটা হলো আমাদের কোয়ান্টিটি। এবার প্রতি কেজির মিশ্রণের মূল্য কত বলে দিয়েছে, 153 টাকা। পেয়ে যেতে পারি তো গুণ করলে, 3 4 12, অর্থাৎ আমার 1, 4 15 60, 61 টাকাটা। এই টাকাটা আমাদের মিক্সচারের যে মূল্যটা ধরে দিয়েছে, তাহলে টোটাল মূল্য বেরিয়ে গেল। তার মধ্যে কি 126 কেজি 135 কেজি ছিল, 1 1 কেজি করে দাম। তাহলে এই দুটোকে যদি মাইনাস করে দিই, তাহলে কত হবে, 126 আর 135 যোগ করলে কত হবে বলো, 5 আর 6 11, অর্থাৎ আমার 1, 3 আর 2 5 আর 1 6, 1 1 2, 261 টাকা মাইনাস করতে হবে। তাহলে 1 5 আর তার মানে 351 টাকা। এবার 351 টাকা কি বলো দেখিনি, এই তৃতীয় ধরনের যে চায়ের মিশ্রণ তার অনুপাত, মানে তার দাম। তাহলে তৃতীয় ধরনের চা কত কেজি ছিল, 2 কেজি। তাহলে 2 কেজির দাম হলো 351 টাকা। তাহলে 1 কেজির দাম কত, 175.50। বোঝাতে পারলাম। তার মানে যে রেশিওটা বলে দিয়েছে ওটাকে আমরা কেজি হিসাবে ধরে নিচ্ছি। ধরো তাহলে 1:1:2 বলে দিয়েছে, তাহলে টোটাল ধরলাম 4 কেজি। মিশ্রণের প্রতি কেজির মূল্য দিয়েছে 153 টাকা, তাহলে 4 কেজির মূল্য কত, 612 টাকা। এবার 1 কেজি করে যে দুটো মিশ্রণ ছিল প্রথম আর সেকেন্ড, তাদের যোগফল হলো 261 টাকা। মাইনাস করে দিলে তৃতীয় জনের দাম পেয়ে গেলাম। এবার তৃতীয় জনের দাম যদি পেয়ে যাই, তৃতীয় জন ছিল কত, 2 কেজি। তাহলে 2 কেজির দাম, তাহলে 1 কেজির দাম কত হবে, পেয়ে গেলাম। বোঝা গেল। দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 17% পরীক্ষার্থী ফেল করেছে বাংলায়, 18% পরীক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে, আর 5% পরীক্ষার্থী বাংলা ইংলিশ দুটো বিষয় ফেল করে থাকে। তাহলে দুটি বিষয় যারা পাস করেছে তাদের শতকরা হার কত। এই প্রবলেমগুলো আমরা কিভাবে করবো বলো দেখিনি, ক্যালকুলেশন করব না, এগুলো খুবই সহজভাবে করবো। ধরো
এটা হলো বাংলায় ফেল করেছে, মানে বাংলার, এটা হলো ইংলিশ। এবার কি বলছে, 5% পরীক্ষার্থী বাংলা ইংলিশ উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে বাংলা ইংলিশের উভয় জায়গাটা কোনটা, এই যে তো এই জায়গাটা হলো উভয়ের ফেল, তাহলে ওটা কত হবে 5। এবার টোটাল বাংলাতে ফেল করেছে কত, 17%, এখানে 5 লিখে দিয়েছি, তাহলে এখানে কত হবে 12। আর ইংলিশে কত করেছে 18%, তাহলে এখানে 5 লিখেছি, এখানে কত থাকবে 13। বোঝা গেল? এই 12, 5, 13 এগুলো কি সব ফেল। শুধু বাংলায় ফেল করেছে 12%, শুধু ইংলিশে ফেল করেছে 13%, এবং বাংলা ইংলিশ মিলিয়ে দুটো সাবজেক্টেই ফেল করেছে 5%। তাহলে টোটাল ফেল করেছে কত, 12 প্লাস 5 প্লাস 13, তাই তো? তার মানে কত, 30%। এবার কি পেয়েছে, দুটি বিষয়ে যারা পাস করেছে, তাহলে পাস করেছে কত, টু সাবজেক্টে পাস করেছে কত, টু সাবজেক্টে পাস করেছে কত, 100% থেকে 30% কি করব, মাইনাস করে দেবো, তাহলে কত হবে 70%। বাস, খতম। তাহলে আমাদের কি করতে হবে, এই এই যে গোল গোল দুটো আঁকলাম, একটা বাংলার জন্য, একটা ইংলিশের জন্য। এবার উভয় বিষয়ে ফেল করেছে কত, 5%। এটা উভয় বিষয়ে। শুধু বাংলাতে কত, শুধু বাংলাতে হলো 12%, আর শুধু ইংলিশে হলো 13%। বোঝা গেল? তাহলে টোটাল ফেলটা বের করে নিলাম এখান থেকে। আর টোটাল ফেলটা যদি বেরিয়ে যায়, তাহলে টোটাল সাবজেক্টে পাস কত, 100% থেকে মাইনাস করলেই হয়ে যাবে। বোঝা গেল কি না? খুবই ভালো প্রবলেম এটা, মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো। চলো নেক্সট প্রবলেম দেখি। কি বলেছে, একটি বিশেষ সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে 76 এবং 536 ভাজকটি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, আগে পড়েছিলাম, মনে আছে? ভাজ্য ইকুয়ালস টু কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? তাহলে এবার কি বলেছে, ভাজকটি নির্ণয় করতে হবে কোন একটি বিশেষ সংখ্যাকে এতকে ভাগ করলে। তাহলে এবার আমাদের কি বলে দিয়েছে, ভাজ্য বলে দিয়েছে। ভাজ্য কত, 4, 3, 6, 2, 8। ভাজক জানি না, ভাগফল কত 76, ভাগশেষ কত 536। বাস, এবার কি ক্যালকুলেশন করতে হবে, ভাজকটাকে ধরে নিয়েছি x, তাহলে 536কে এদিকে যদি নিয়ে আসি, মাইনাস করলে কত হবে বলো, 6, 8 থেকে 6 বাদ দিলে 2, এরপরে 2 আছে, নিচে 3 আছে, তাহলে কত হবে 9, আর আমার 6 0 বাস, ইকুয়ালস টু কত 76x। তাহলে x ইকুয়ালস টু কত, কাটাকাটি করতে হবে, 430 92/76, কাটাকাটি করব, একবারেই যাবে। এটা কতবার দিয়ে যাব, এখন কিভাবে করবো বলো দেখিনি। এটা ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে। দেখো এখানে 6 আছে তো, আর এটা তো কমপ্লিট ডিভিজিবল যাবে, নাহলে তো কমপ্লিট ডিভিজিবল যদি না হতো তাহলে তো পয়েন্ট আসতো। এবার 6 এর ঘরে টেবিল পড়ো, 6 7 42, তাহলে ইউনিট ডিজিট কত আসবে 7, অপশন 2 ইজ কারেক্ট। এখানে 6 আছে, 6 6 36, 5 6 30, 6 6 36, কখনো ইউনিট ডিজিট 2 আসবে, আসবে না। যদি এটাই হয় তখনই এটা ইউনিট ডিজিট 2 আসবে। এই ইউনিট ডিজিট এগুলো কিন্তু আমাদের, এগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো সহজ হবে। দেখো এখানে যদি আমি এখন ভাগ করতে যাই, আমার তো টাইম লাগবে কি না। এবার ইউনিট ডিজিট আমার জানা থাকলে 6 এর সাথে কত গুণ করলে 2 আসবে, 7। এখানে একটা অপশনে 7 আছে, বাস ওটাই রাইট আনসার। বোঝা গেল? চলো পরের প্রবলেম দেখি। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই সেটি কমেন্টে বলবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে। চলো কি বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ব্রিজ দ্যাট a 130 meter long train running at a speed 40 km/h cross it 30 সেকেন্ড। এর আগে কি বলেছিলাম, যদি কোনো ব্রিজ হয়, এবার এটাকে যদি একটা ট্রেন ওভারটেক করে, ট্রেন যদি ওভারটেক করে, তাহলে কি করতে হবে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা হবে, টোটাল ডিস্টেন্স কত হবে বলো, ট্রেনের ডিস্টেন্স প্লাস ব্রিজের ডিস্টেন্স, তাই তো? এটা হলো টোটাল ডিস্টেন্স। যেহেতু কোনো প্ল্যাটফর্ম বা কোনো যদি ব্রিজ ওভারটেক করে কোনো ট্রেন যদি অতিক্রম করে, তাহলে ব্রিজের বা প্ল্যাটফর্মের দূরত্বের সঙ্গে ট্রেনের দূরত্বটাও অ্যাড করতে হবে, সেটি হবে কি টোটাল ডিস্টেন্স। তাহলে দেখো এখানে কি বলেছে, ব্রিজ
এর সাথে, তাহলে ব্রিজের দূরত্ব প্লাস 130 মিটার ট্রেনের দূরত্ব, যদি অতিক্রম করতে কত সময় নেয়, 30 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এটার স্পিড কত হবে, 45। তাহলে 45কে কিলোমিটার পার আওয়ার, এখানে মিটার সেকেন্ড আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে আনলে কি করব, কমেন্টে বলো। 5/18 দিয়ে গুণ করবো, 9 দিয়ে কাটবো 2, 9 দিয়ে কাটবো 5, বোঝা গেল? 2 দিয়ে কাটবো 15। তাহলে বি প্লাস 130 ইকুয়ালস টু 5 5 25, 15 দিয়ে 25কে গুণ করলে কত হয়, 25 5 125। 5 বসিয়ে দিলাম, হাতে থাকলো কত, 12। 25 অক্ষে 25 আর 12 বলো 37। তাহলে বি ইজ ইকুয়ালস টু কত, 375 মাইনাস 130, তাহলে কত হবে, 245 মিটার। অপশন এ কারেক্ট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। প্রতি বছর 5% সরল সুদের হারে কিছু টাকার যোগফল কয়েক বছর পরে 3 গুণ হয়ে দাঁড়ায়, তাহলে সময়সীমা কত ছিল? আমরা এর আগেই জানি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, P/100, তাই তো? চলো এখানে কি দেখি, 3 গুণ হয়ে যায়। 3 গুণ হয়ে যায় মানে কি, ধরো তোমার যদি প্রিন্সিপাল 1 থাকতো, 3 গুণ হয়ে গেলে কত হবে, 3 গুণ। এটা হলো প্রিন্সিপাল ছিল, 3 গুণ হয়ে গেলে এটা জন্য কি অ্যামাউন্ট, তো তাহলে ইন্টারেস্ট কত হবে আমার, 3 - 1, তার মানে 2। তাহলে 2 ইজ ইকুয়ালস টু 1 ইন্টু P/100। টিটা আমরা জানি না, তাহলে 5 দিয়ে কাটবো 20, তাহলে টি ইজ ইকুয়ালস টু কত, 40 বছর। বোঝা গেল? তার মানে যত গুণ হবে ইন্টারেস্টটা তার থেকে 1 কম হবে। বোঝা গেল? দেখো কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% বৃত্তিধারী হয়, তাহলে শতকরা কত ভাগ শিক্ষার্থী বৃত্তি পায় না, পায় না কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে বয়েজ, এখানে গার্লস, বয়েজ কত, 3:2, বয়েজ আর গার্লসের রেশিও। এবার আমি এটাকে যদি 300 আর 200 ধরি, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, কারণ রেশিওটাকে তো আমি সেমই রেখেছি। এবার ছাত্রদের 20%, তাহলে বয়েজের 20% কত বলো, 60, গার্লসের 30% কত বলো, 60। বোঝা যাচ্ছে কেন আমি এটা নিয়েছিলাম 300 আর 200, যাতে ক্যালকুলেশনটা খুবই সহজ হয়। এবার যদি 3:2 রাখতাম, তার যদি 20% 30% বের করতাম, তাহলে তো ব্যাপারটা একটু জটিল হতো কি না, ওই জন্য 300 আর 200 ধরলাম। এবার বলেছে তাহলে শতকরা কত শিক্ষার্থী বৃত্তি পায় না, পায় না তাদের রেশিও বের করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ কী হবে, টোটাল স্টুডেন্ট কত আমাদের 500, মাইনাস করতে হবে কত যারা পায়, পায় কত 60 + 60 120, বাই টোটালটা স্টুডেন্ট কত 500 ইন্টু 100, তাহলে মাইনাস করলে কত হবে 380, 0 0 কেটে দিলাম, তাহলে কত হবে 5, তাহলে কত হবে 5 7 35, 3 0 5 6 30, তাই তো? তাহলে কত হবে অ্যান্সার, 76%। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখি। খুবই সহজ প্রবলেম, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। চলো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে a প্লাস বি, যদি ধরি এদের সমষ্টি বলে দিয়েছে কত 25, আর দুটি সংখ্যার পার্থক্য বলে দিয়েছে কত 23, সরি 13। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে কীভাবে বের করব, এটা কেটে গেল, যোগ করলে তাহলে 2a = কত 38, তাহলে a = কত 19, তাহলে a = যদি 19 হয়, তাহলে b = কত বলো 6। 19 থেকে কত বাদ দিলে 13 হবে 6, তাহলে a ইন্টু বি কত হবে, এটাকে গুণ করতে হবে, 6 9 54, আর আমার 5 6 তো 6 আর 5 114। বাস, অপশন 2 কারেক্ট।
চলো নেক্সট প্রবলেম। ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের হার ছিল কেবল 3:2। অবশিষ্ট 40 ওভারে ওই রানের হার কত রাখলে 282 রানের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে? তার মানে কি বলেছে? তাহলে এটা প্রথমে ভাবতে হবে খেলাটা কত ওভারের। প্রথম 10 ওভারে বলে দিয়েছে রানের হার কত ছিল 3.2, আর অবশিষ্ট 40 ওভারে কত রান হলে লক্ষ্যমাত্রা 282 হবে। তাহলে টোটাল খেলাটা কত ওভারে বলো দেখিনি? 50 ওভারের ওডিআই খেলা, তাই তো? এবার যদি 50 ওভারের খেলা হয়, প্রথম 10 ওভারে রান কত করেছিল 3.2, তার মানে কত রান করেছে মাল্টিপ্লাই করতে হবে। 1 ওভারে 3.2, তাহলে 10 ওভারে কত 32 রান। আর টোটাল রান কত 282। 32 রান যদি মাইনাস করে দিই তাহলে 250 রান। এই 250 রানটা ক ওভারে করবে? 10 ওভার তো হয়ে গেছে, তাহলে ক ওভারে করবে? 40 ওভারে। 40 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 0 0 কেটে গেল, 4 ছক 24, 1/4 মানে 25, অপশন 3 রাইট। বোঝা গেল? বোঝা গেল কি না? প্রথম 10 ওভারে রানের হার কত ছিল 3.2, 40 ওভারে রানের হার কত হলে টোটাল রান কত হবে 282, তাই তো? তাহলে 282 যদি হয় তাহলে 10 ওভারে 3.2 করে হলে 10 ওভারে টোটাল রান কত 32। 32টা 282 থেকে মাইনাস করে দেবো, কত হবে 250। এই 250টা কত ওভারে রান করেছে 40 ওভারে, তাহলে 40 দিয়ে যদি ভাগ করে দিই যেটা অবশ্যই অ্যান্সার, তাহলে কত হলো 6.25, এটাই অ্যান্সার। চলো নেক্সট প্রবলেমটা দেখি। কি বলেছে? তিনটি সংখ্যার গড় হলো 77। প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটি হলো দেখো কি বলেছে, তিনটি সংখ্যার গড় হলো 77, প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো, তাই তো? তাহলে তিনটি সংখ্যার গড় কত বলে দিয়েছে 77, তাহলে তিনটি সংখ্যার সাম কত 77 ইন্টু 3। বোঝা গেল? এবার এ বি সি, প্রথম সংখ্যা এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় ধরলাম। কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে উল্টো দিক থেকে ধরি, সি যদি অন হয় তাহলে বি কত হবে 2, যেহেতু দ্বিগুণ। তাহলে এ কত হবে এর দ্বিগুণ, তাহলে 4। বোঝা গেল কি না? তাহলে এই যে 4 + 2 + 1, 7 এর ভ্যালু কত 77 ইন্টু 3, তাহলে একের ভ্যালু কত 33। তাহলে সংখ্যা তিনটি কি হবে? এর সাথে 4 2 1 এর সাথে 33 করে গুণ করতে হবে, তাহলে এই সি কত হবে 33। যেহেতু 4 নম্বরে মিলে গেছে ওটাই রাইট। বোঝা গেল? বা 4 দিয়ে 33কে গুণ করলেও 132 আসবে, 2কে 33 দিয়ে গুণ করলেও 66 আসবে, কিন্তু আমি মিলাবো না কারণ একটাই মিলাবো। এই যে সি এর ভ্যালু কত 33, 1কে 33 দিয়ে গুণ করলে 33, এটাই মিলে গেছে, বাস খেলা খতম। এগিয়ে যাবো পরের প্রশ্নে। দেখো প্রবলেমটা কি বলেছে, কোনো একটি সেলাই মেশিনের ধার্য মূল্য কত বলে দিয়েছে 800 টাকা, তার উপরে দুবার ছাড় দিচ্ছে, একবার 15% আর একবার 10%, তাহলে ক্রমিক ছাড় কত হবে? তাহলে 800 টাকা 15% ছাড় দিলে কত পার্সেন্টে বিক্রি করতে পারবে 85/100, 10% ছাড় দিলে কত হবে 90/100, তাই তো? এবার এই দুটো জিরো এই দুটো জিরো দিয়ে কেটে দিলাম, এই জিরোটা দিয়ে এটা কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 17, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 কত 68 গুণ 9, তাই তো? 8 নং 72, হাতে আমার 7, 6 নং 54 আর সাথে 61, 612 টাকা। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো প্রবলেমটা কি বলেছে, স্রোতের প্রতিকূলে যাত্রাকারী একটি নৌকা 8 ঘন্টা 48 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে গেলে সেই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 4 ঘন্টা সময় লাগে। তাহলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত? তার জন্য বোটার স্টিমের এই প্রবলেমগুলোর জন্য আমাদের কিছু জানতে হবে। সেটা কি? একটা হয় ডাউন স্ট্রিম, একটা হয় আপ স্ট্রিম। ডাউন স্ট্রিম হলো অনুকূল
আর আপস্ট্রিম হলো প্রতিকূল। ঠিক আছে, অনুকূল মানে স্রোতের সাথে সাথে যাইবে, আর প্রতিকূল মানে স্রোতের বিপরীত দিকে। ধরো এই জল, এটাও জল। ধরো এখানে একটা বোট রয়েছে, যদি ওয়াটারের স্রোত যদি এদিকে হয়, ওয়াটারের স্রোত ধরো এদিকে, আর বোটের স্রোত যদি এদিকে হয়, তাহলে এদের স্পিডটা কত হবে বলো দেখিনি? বোট প্লাস ওয়াটার। বোঝা গেল? এবার দেখা গেল ওয়াটারের স্রোত এইদিকে, ওয়াটারটা যাচ্ছে এইদিকে, স্রোতটা এদিকে যাচ্ছে, আর বোটটা যাচ্ছে এইদিকে, উল্টো দিকে। বোট যাচ্ছে এইদিকে, ওয়াটার যাচ্ছে এইদিকে, তাহলে এদের রিলেটিভ স্পিড কী হবে? বোট মাইনাস ওয়াটার। তাহলে ডাউন স্ট্রিম বি প্লাস ডাব্লু, আপস্ট্রিম বি মাইনাস ডাব্লু। মানে প্রতিকূলে গতি কী হবে, বেগ কী হবে? বি মাইনাস ডাব্লু। আর ডাউন স্ট্রিম বা অনুকূলে কত হবে? বেগ কী হবে? বি প্লাস ডাব্লু। এটাই হলো কনসেপ্ট। বোঝা গেল? এবার আসি প্রবলেমে কি বলেছে? 8 ঘন্টা 48 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে 48 মিনিটটাকে যদি আমরা প্রথমে ঘন্টাতে করে নিই, তাহলে কত হবে? 4/5। তাহলে টোটাল টাইম কত লাগছে? 8 প্লাস 4/5, এটা অ্যাড করলে কত হবে? 44/5। বোঝা গেল? এটুকু আমরা বের করে নিলাম। এবার দেখো ডিস্টেন্স বাই বেগ কত হবে ডাউনস্ট্রিম না আপস্ট্রিম, এটা প্রতিকূলে বলেছে আপস্ট্রিম, তাহলে বি মাইনাস ডাব্লু। এখনই বললাম দেখো, প্রতিকূলে হলে কি হবে? বি মাইনাস ডাব্লু, আর ডাউনস্ট্রিমে হলে বি প্লাস ডাব্লু। তাহলে ডিস্টেন্স বাই বি মাইনাস ডাব্লু ইজ ইকুয়ালস টু কত? এটা 44/5। আর একটা কি বলে দিয়েছে? যদি অনুকূলে যায়, ডিস্টেন্স তো সেম, সেটাকে ইজ ইকুয়ালস টু কত হবে? 4 ঘন্টা। বি প্লাস ডাব্লু ইজ ইকুয়ালস টু 4 আওয়ার। তাই তো? এবার দেখো এখানে ডি ডি দুটোরই ক্ষেত্রে সেম তো, তাহলে ইকুয়াল লিখতে পারি তো। তাহলে কি লিখতে পারি? 44 বি মাইনাস ডাব্লু বাই 5 ইকুয়ালস টু কি লিখতে পারি? বি প্লাস ডাব্লু ইন্টু 4। তাই তো? এই 4 দিয়ে কেটে দেবো 11, তাহলে 11 বি মাইনাস 11 ডাব্লু ইজ ইকুয়ালস টু 5 বি প্লাস 5 ডাব্লু। তাহলে বি বি একদিকে, ডাব্লু ডাব্লু একদিকে করে নিলে কত হবে? বিটাকে যদি দেখে নিই, তাহলে 6 বি ইজ ইকুয়ালস টু 16 ডাব্লু। তাহলে বি বাই ডাব্লু ইজ ইকুয়ালস টু কত? 16/6, সরি, তার মানে কত? 8/3। এটাই হবে অ্যান্সার, অপশন এ। বোঝা গেল? তাহলে কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হলো এটা, সেখান থেকে এখানে জাস্ট ফর্মুলাগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছে। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে যাই। কি বলেছে? একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো, সংখ্যাটিকে যোগফলটিকে 3 গুণ করা হলে তা হলো 75। প্রথমে কি বলছে? সংখ্যাটিকে দ্বিগুণ করা, প্রথমে সংখ্যাটাকে ধরে নিলাম এক্স, তাহলে দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করার পর 9 যোগ করা হলো, এবার যোগফলটিকে কি করেছে? 3 গুণ করেছে। স্টেপ বাই স্টেপ যা যা বলেছে তাই সেরকমই কাজ করছে। ইকুয়ালস কত? 75। তাহলে সংখ্যাটি কত? এক্স এর ভ্যালু কত? 3 দিয়ে কাটলে কত হবে? 25। তাহলে 2x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 25। তাহলে x ইজ ইকুয়ালস টু কত? 25 থেকে 9 বাদ দিলে কত হবে বলো? 16। তাহলে x ইজ ইকুয়ালস টু কত? 8। কারেক্ট? ঠিক আছে কিনা? চলো নেক্সট প্রবলেম যাই। দেখো কি বলেছে পাওয়ারের প্রবলেমটা? এ ব্যারেল contains 65 liter of a mixture of milk and water in the ratio 10:3. How much more water should be added to the mixture to make the ratio milk and water 8:5? তাহলে মিল্ক আর ওয়াটারের ইনিশিয়ালি একটা রেশিও বলে দিয়েছে কত? 10:3, আর ফাইনালি বলেছে কত? 8:5। এখানে কি অ্যাড করেছি আমরা? ওয়াটার। মিল্কে কিছু করেছি কি? করিনি। তাহলে ওয়াটার অ্যাড করেছি, কিন্তু মিল্কের পোর্শনটা তো এখানে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি করতে হবে? আমাকে মিল্কের পোর্শনটাকে সেম করতে হবে। তাহলে সেম করলে কি করব? এখানে 10 আছে, এখানে 8 আছে, তাহলে এদের সেম করতে হলে কি 40 তে নিয়ে যেতে হবে। তাহলে একে কত দিয়ে গুণ করবো? 4। একে কত দিয়ে গুণ করবো? 5। তাহলে মিল্ক ইজ টু ওয়াটার। বোঝা যাচ্ছে তো? মিল্ক কত হবে? 40, ওয়াটার কত হবে? 12। জাস্ট গুণগুলো করছি, 40 আর 25।
এখানে মিল্কের পোর্শনটা কি হলো সেম, কিন্তু ওয়াটারটা 13 ইউনিট অ্যাড করতে হবে, তাই তো? তাহলে এখানে বলে দিয়েছে কতটা মিক্সচার ছিল, 65 লিটার। তাহলে 40 আর 12 অ্যাড করলে কত হয়, 52। 52 এর ভ্যালু কত, 65। এর ভ্যালু কত, 65/52 ইন্টু 13। 13 দিয়ে একে কাটবো, 4×52, তাহলে কত হবে, 65/4, তার মানে 16 1/4 লিটার। অ্যান্সার 1 নম্বরটা সঠিক। বোঝা গেল? চলো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে। নেক্সট প্রবলেমটা দেখি কি বলেছে। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যার সমষ্টি হয় 121 পাওয়া যায়, তবে সংখ্যা দুটির অঙ্ক দুটির মধ্যে পার্থক্য হলো 3, তাহলে সংখ্যাটি কত? দেখো, দুটো সংখ্যা যখন লিখি এক্স ওয়াই, এটাকে আমরা যদি এরকম তো লিখে দিলাম, এটা কি লিখি বলো দেখি, 10x + y। বোঝা গেল? এবার উল্টে যদি লিখি ওয়াই এক্স, তাহলে এটা কত হবে, 10y + x। যদি এক্সাম্পল দিয়ে বোঝাই 53, 53 কীভাবে লিখি বলো দেখিনি, 5 × 10 + 3, এখান থেকে হলো 50 + 3। এইভাবে হলো সংখ্যাগুলো 2 অঙ্কের সংখ্যা লেখা হয়। এবার কি বলেছে, এবং সংখ্যা দুটির অঙ্ক দুটির মধ্যে পার্থক্য 3, দশকের অঙ্ক বড় হবে এককের ঘরের চেয়ে। এই প্রবলেম আমরা করবোই না, জাস্ট অপশন টেস্ট করব। দেখো কি বলেছে, দশকের অঙ্ক এককের ঘর থেকে বড় হবে, এটা বড়, এককের ঘরেই বড়, দশকের ঘরে ছোট, তাই তো? এটা এককের ঘরে বড়, দশকের ঘরে ছোট, এই দুটো বাদ পড়ে থাকলো কি, দুটো, এদের মধ্যেও গ্যাপ 3, এদের মধ্যেও গ্যাপ 3। এবার কথা হলো সংখ্যা দুটি যদি চেঞ্জ করে দিই তাহলে কত হবে, 1 2 1। এবার 85 এদের চেঞ্জ করলে কত হবে, 58। যোগ করলে কখনো আসবে 121? কখনোই আসবে না, তাহলে এটাও বাদ। অপশন 3 ইজ কারেক্ট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে যাই। এই প্রবলেমগুলো অপশন টেস্ট করেই আমাদের খুব তাড়াতাড়ি হবে। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। এখানে কি বল, ও বাবা, সিম্পলিফাই দিয়েছে, তাহলে কিভাবে করব, পার্ট বাই পার্ট করব। তাহলে কিভাবে করব, এইটুকুর কাজ আগে করব, তাই তো? তাহলে এইটুকুর কাজ করব আগে, একবারেই করব। এটুকুর কাজকে পার্ট বাই পার্ট করতে করতে আসবো, গোটাটা লিখতে লিখতে যাবো না। সেই বাচ্চাকালে যেরকম পরীক্ষায় পড়তাম স্টেপ যাবো, ওরকম নয়, প্রত্যেকটা পার্ট করব, এগিয়ে যাবো। এটা কত হবে, 6 - 3 × 5 = 15 আর 3 = 18/5 প্লাস 5/3, তাই তো? এবার এদের কি হবে, এলসিএম কত হবে, 15 হবে তো? তাহলে এখানে 6 × 15 = 90 মাইনাস 3 × 3 = 18 54 প্লাস 5 × 5 = 25, তাহলে কত হবে, 9 থেকে 54 মাইনাস দিলে কত হয়, 36। 36 এর সাথে 25 অ্যাড করলে 61/15। বোঝা গেল? এই পোর্শনটা হয়ে গেল। এবার এইটুকু করব, এই যে এইটুকু দিয়ে কাজ শুরু হবে। দেখো এই পোর্শনটা কি করছি, 4 × 4 আর 3 = 7/4। এখানে কি আছে, ভাগ পাল্টে গেল, 4/3 হয়ে গেল, প্লাস 61/15 কেটে দিলাম 7/3, তাই তো? 7/3, এখানে যদি 15 আছে, এখানে কত আছে, নিচে 3, তাহলে নিচে নিচে 5 গুণ করে দিতে পারি তো? তাহলে নিচে 15 হলো, এখানে 61, এখানে 5 উপরে গুণ করলে কত হবে, 5 × 7 = 35, তাহলে কত, 6 96/15। বোঝা গেল? এইবার এই যে এটাতে চলে আসবো, এটাতে দেখো 5 × 8 = 40, 41/5 মাইনাস 96/15, তাই তো? এটা কত হবে, এখানেও 3 গুণ করবো, এখানেও 3 গুণ করবো, 15, 3 × 3 3 × 4 = 12 মাইনাস 96, তার মানে কত হবে, 27/15। এইবার কি করব, কাটাকাটি, ভাগ আছে তাহলে উল্টে যাবে, 15/27, তাহলে 9 দিয়ে কাটবো 3, 3 দিয়ে কাটবো 5, অপশন 5 কারেক্ট। এই সিম্পলিফাই যেগুলো প্রবলেমগুলো থাকবে এগুলোতে একটু টাইম লাগবেই। এর নিয়ম কি বলো দেখিনি, বদমাস, প্রবলেমের নিয়মেই আছে বদমাস, কারণ এর টাইমটা করতে একটু বেশি টাইম লাগে। বি দিয়ে প্রথমে কি কাজ করব, ব্র্যাকেট, ও দিয়ে অফ, অফ মানে বাংলায় লেখা থাকে, ইংলিশে লেখা থাকে অফ, বাংলায় লেখা থাকে এর, এর মানে এদের গুণফল, এদের কাজটা আগে করতে হয়। তারপরে ডি দিয়ে ডিভাইড, এম দিয়ে মাল্টিপ্লাই, এ দিয়ে অ্যাডিশন, আর এস দিয়ে সাবট্রাক্ট। বোঝা গেল? এটাই হলো বদমাস এর রুল, মানে সিম্পলিফিকেশনের রুল। চলো এবার কি বলেছে, লসগু কত। দেখো এখানে সংখ্যাগুলো কিন্তু খুবই ছোট ছোট আছে বলে আমরা নর্মালি যেরকম করি
8, 24, 36, 54 এর লসাগুটা আমরা বের করে নিতে পারি। কিন্তু এখানে কিন্তু এটা তো বের করে নিলে অবশ্যই বেরিয়ে যাবে। 4 দিয়ে যদি বের করি তাহলে 2, 6, 9, 54 এটা যাবে না তো 4 দিয়ে। 2 দিয়ে দেবো 1, 3, 9, 27। 3 দিয়ে দিলে 1, 1, 3, 9, আবার 3 দিয়ে দেবো 1, 1, 1, 3। এবার এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? 27 দুগুণ 54, 54 গুণ 4 216। এটা তো বেসিক। এবার যদি এখানে বড় বড় সংখ্যাগুলো দিত তাহলে কিভাবে করব? প্রথমে যে বড় সংখ্যাটা দিয়েছে তার ফ্যাক্টরগুলো বের করব। এটা বেসিক আমি বলে দিয়েছি। এবার আমি শর্টকাট কিভাবে করব, এবং অন্যান্য যদি কঠিন বা বেশি বড় ডিজিটও দেয় তখন আমরা এই পদ্ধতিটা, যে পদ্ধতিটা এখন বলছি সেই পদ্ধতিটা আমরা ইউজ করব। বোঝা গেল? 54 এর প্রথমে ফ্যাক্টরগুলো বের করব। কি কি? 27 দুগুণ 54, 3 ইন্টু 3 ইন্টু 3। লসাগু বের করতে হবে। এলসিএম মানে কি? লোয়েস্ট কমন মাল্টিপল, তাই তো? এবার এই 36 এর দেখবো, প্রথমে চেক করব 36 এর কি কি নেই এর মধ্যে। 36 এর ফ্যাক্টর কি? 9 ইন্টু 4, তাই তো? 9 আছে, 4 এর মধ্যে একটা 2 আছে, আর একটা 2 নেই, বসিয়ে দিলাম। 24 মানে কি? 8 ইন্টু 3, 8 লাগবে। এখানে দুটো 2 আছে, আর একটা 2 লাগবে, বাস 24ও পেয়ে গেলাম, 8ও পেয়ে গেলাম। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এটা কত হবে? 216। বোঝা গেল? আমরা এই ফ্যাক্টরগুলো, হাইস্ট যে নাম্বারটা দেবে তার ফ্যাক্টরগুলো বের করব, এবং বাকি যে নাম্বারগুলোর কি কি ফ্যাক্টর নেই সেইগুলোই মাল্টিপ্লাই করতে করতে যাব, তাহলেই আমরা এলসিএমে পৌঁছাবো। এটা দেখো, এটাতে টাইম একটু বেশি লাগলো, কিন্তু এটাতে টাইম কম লাগবে। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখি। কি বলেছে? একটি দোকানদার টানা 5 মাসের বিক্রি বলে দিয়েছে, এবং ষষ্ঠ মাসে সে কত টাকা বিক্রি করলে তার গড় গিয়ে দাঁড়াবে 6500 টাকা। এর আগের দিন আমি বলেছিলাম অ্যাভারেজ বা গড় ইকুয়ালস টু কি বলতো? ব্যালেন্স করা। ব্যালেন্স করে চলতে হবে। এ বি সি ডি ই, মানে যার যার কাছে কি আছে না আছে জানি না, কারো কাছে বেশি থাকতে পারে, কম থাকতে পারে। এবার অ্যাভারেজ বা গড় করব এমন একটা নাম্বার দিয়ে যেটা সবার কাছে সমান হয়, এটাই হলো ব্যালেন্স। এবার দেখো 5টা মাসের বিক্রয় মূল্য সে দিয়ে দিয়েছে, আর ষষ্ঠ মাসেরটা বের করতে বলেছে, যাতে তাদের গড় হলো 6500 টাকা। তাহলে 6500 টাকাটাকে আমরা বেশ ধরে নিচ্ছি। প্রথম মাসে কত হয়েছিল বলো? 6435, তার মানে কি কম হয়েছিল তো? কত কম? -65। পরের মাসে বেশি হয়েছিল, 2 নম্বর মাসে বেশি হয়েছিল কত? 427 টাকা। 3 নম্বর মাসে বেশি হয়েছিল 65 থেকে 6855, কত বেশি হয়েছিল? 355 টাকা। এখানে এগুলো বেশির ঘর লিখছে, এটা কমের ঘর। এখানে 3 নম্বর মাসে কি হয়েছে? 4 নম্বর মাসে কি হয়েছিল? বেশি হয়েছিল কত? 730 টাকা। 5 নম্বর মাসে কি হয়েছিল? বেশি হয়েছিল কত? 62 টাকা। দেখো এগুলো সব বেশি, এটা কম। তাহলে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? এগুলোকে যোগ করে এটা মাইনাস করতে হবে। তাহলে যোগ করে কত হবে? 7 আর 5 12 আর 2 14 4, হাতে আমার 1 10 15 আর 2 17 7, আমার 1 8 আর 3 11 4 15। এবার এখান থেকে কি করব? 65টাকে মাইনাস করব, যেহেতু এটা কম করেছে তাহলে এটা মাইনাস করব। তাহলে কত হবে? 901509, তাই তো? এবার এই টাকাটা তো এক্সট্রা বিক্রি হয়ে গেছে, তো এক্সট্রা বিক্রি। তাহলে ষষ্ঠ দিনের দিন কি করতে হবে? আমার তো বিক্রিটা কম করতে হবে, এর থেকে তো কম করতে হবে। কম করতে হবে না? এটা তো আমাদের বেস। তো এত টাকা তো এক্সট্রা বিক্রি হয়ে গেছে, তাহলে তোমার কম বিক্রি করতে হবে। কত টাকা বিক্রি করতে হবে 6 ডেতে? এখান থেকে 1509 টাকে মাইনাস করতে হবে। তাহলে কত হবে? 191। এই যে অপশন 3, 1500 যদি বিক্রি হয় তাহলে কত হবে? 4991। বোঝা গেল? দেখো এবার আমরা কি বেসিক ভাবে যদি করতে চাই, তাহলে এই 5টা মাসের সংখ্যাকে যোগ করতাম, তারপর 6 দিয়ে কে গুণ করতাম, তারপর যেটা সাবট্রাক্ট করে হতো সেটা। কিন্তু এখানে আমরা এইভাবে করলে অতি সহজেই আমরা অ্যান্সারে পৌঁছে যেতে পারবো। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম কি বলেছে? 700 টাকা রাম, শ্যাম এবং যদুর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে রাম শ্যাম যা পেয়েছে তার অর্ধেক এবং শ্যাম যদু যা পেয়েছে তার অর্ধেক পায়। তাহলে যদুর পাওয়ার
এর পরিমাণ কত? তাহলে এখানে রাম, এখানে শ্যাম, এখানে যদু। ঠিক আছে, কি বলেছে? রাম শ্যাম যদুর মধ্যে ভাগ করেছে। সাথে রাম গেটস হাফ অফ দ্য অফ হোয়াট শ্যাম গেটস অ্যান্ড শ্যাম গেটস হাফ অফ দ্য যদু গেটস। তাহলে যদু ধরলাম 4 টাকা পেয়েছে, তাহলে শ্যাম কত পেয়েছে? শ্যাম হাফ পেয়েছে তো যদুর, তাহলে 2। আর রাম কত পেয়েছে? শ্যাম যা পেয়েছে তার হাফ, 1। বোঝা গেল? তাহলে এটাই তো বলেছে, হয়ে গেছে প্রবলেম। এইভাবে যদি নেয় তাহলে এখানে কত হলো? 7 এর ভ্যালু কত? 700। 1 এর ভ্যালু কত? 100। তাহলে কে কার্ডটা চেয়েছে? যদু কত টাকা পাবে? যদু কত পাবে? মাল্টিপ্লাই 100, তার মানে কত টাকা পাবে? 400 টাকা। বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে যদি তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়? আমরা সিআই পেয়েছি, সাকসেসিভ ডিসকাউন্ট পেয়েছি। এবার এই যে আয়তনের যদি বলে, আয়তক্ষেত্রের এটা লেন্থ হয় আর ব্রেথ হয়, তাই তো? এদের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? এল ইন্টু বি। এদের এল আর বি দুটোই 20% করে বেড়েছে, তার মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট সাকসেসিভ ভাবে তো বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটাকে কি ফর্মুলা লিখতে পারি? প্লাস এ প্লাস বি প্লাস এ বি বাই 100 লিখতে পারি তো, এই ফর্মুলায় করতে পারি তো। তাহলে ওটাই করবো এখানে, 20% প্লাস 20% প্লাস 20 ইন্টু 20/100, তার মানে কত? এখানে 40 আর এখানে 4, 44%। বাস, এখানে যেহেতু দুটো বৃদ্ধি বলেছে তাই এরকম করলাম। যদি এখানে একটা বৃদ্ধি একটা কম বলতো, সেখানে প্লাস মাইনাস চেঞ্জ করলে হয়ে যেত আমাদের। বোঝা গেল কিনা? তাহলে এই প্রবলেমগুলো আমরা এই এ বি যে ফর্মুলাটা আছে, এই যে এই ফর্মুলাটা দিয়ে আমরা করতে পারি অতি সহজে। এবার এটাকে যদি আমরা কেউ ধরতাম লেন্থ 100 বা ব্রেথ 200, তারপরে এটাকে বাড়াতাম, তারপরে আবার ক্ষেত্রফল বের করতাম, ইনিশিয়াল ক্ষেত্রফল, ফাইনাল ক্ষেত্রফল, তাহলে এটাতে অনেক টাইম লাগতো। আমরা এই ফর্মুলাতে করলে অতি সহজেই অ্যান্সারটাতে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, চলো তাহলে এখানেই আমাদের আজকের কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। ভিডিওগুলি কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া থাকবে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে নেবে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে।